একজন হোদল কুতকুত আছে, তিনি বসে বসে কলকাঠি নাড়ছে। ইলেকশনের 15 দিন আগে 4 মাস ধরে দখল করে রেখে দিয়েছো বাংলা, আর ইলেকশনের 15 দিন আগে ধনকরের মতো অবস্থা করলে আনন্দ বসে। আর কত, আর কত, আর কত দেবে মানুষের প্রাণ, আর কত নেবে মানুষের প্রাণ, আর কত দিতে হবে বলিদান। অত্যাচারীরা, স্বৈরাচারীরা, হঠকারীরা, ধ্বংসকারীরা, এত মানুষের মৃত্যু, একটু হৃদয়ে মায়া জাগে না? মমতা ব্যানার্জি এদিকে ধর্ণা করছেন। ধর্ণা মঞ্চ সে কি এলাহি ব্যাপার, ভগবানের দর্শন পাওয়ার মতো অবস্থা। দিদি যখন সামনে আসছেন পর্দা খুলে যাচ্ছে, দিদির যখন রেস্ট নেওয়ার মন হচ্ছে পর্দা নেমে যাচ্ছে। এ এক অপূর্ব দৃশ্য। আর এই দৃশ্যর মধ্যে আরেকটি খবর আজকে আমার চোখের সামনে এলো, যেটা জানার এবং শোনার পর আমি লজ্জিত অনুভব করলাম এবং ভাবলাম যে আপনাদেরকেও জানাই এবং আপনারাও একটু লজ্জা অনুভব করুন না। এই হচ্ছে আমাদের রাজ্যের পরিস্থিতি। যে রাজ্যে মমতা ব্যানার্জির মতো মুখ্যমন্ত্রী থাকে, যে রাজ্যের মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে হোদল কুতকুত বলতে পারে, সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছ থেকে এটাই এক্সপেকটেশন, মানে এটা এক্সপেক্টেড, এটাই এক্সপেক্টেড। আজকে রাষ্ট্রপতি এসেছিলেন এই প্রথমবার দ্রৌপদী মুর্মু উত্তরবঙ্গ সফরে, যেখানে এসে প্রশাসনের ব্যবস্থা দেখে এবং যেহেতু রাজ্য সরকারের দিক থেকে কোনো প্রতিনিধি ওনাকে অ্যাটেন্ড করার মতো ছিল না, এক কথায় বলতে পারেন অপমানিত হয়েছেন এবং লাঞ্ছিত হয়েছেন। তারপরেও তিনি বলে গেছেন যে আমি জানি না এই মমতা ব্যানার্জির আমার প্রতি কিসের এত রাগ, আমি তো ছোট বোন হিসেবে ওনাকে দেখে থাকি। দেখুন, দুজনেই মহিলা, ফ্যাক্টটাকে বুঝে নিন। একজন দেশের প্রথম আদিবাসী সম্প্রদায়ের রাষ্ট্রপতি মহিলা হিসেবে স্বাধীন ভারতের, তিনি হচ্ছেন দ্রৌপদী মুর্মু। আর একজন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, মুখ্যমন্ত্রী উনি মহিলা। পার্থক্য বুঝতে হবে, দুজনেরই জীবন সংগ্রামের, ভয়ঙ্কর সংগ্রামের। কিন্তু একজনের জীবন কেমন সংগ্রামের জানেন তো, যে সংগ্রাম শেষই হচ্ছে না। মানে মনে হচ্ছে তিনি চাইছেনই যে আমার জীবন থেকে যেন সংগ্রাম শেষ না হয়, কারণ সংগ্রাম যদি শেষ হয়ে যায় তাহলে আমি যেভাবে হাইলাইট হয়ে আছি সেটা নিভে যাবে। হ্যাঁ, আমি মমতা ব্যানার্জির কথা বলছি, কারণ ধর্ণা মঞ্চ যেটা করা, মানে ওখানে দেখাচ্ছেন কি আমি সংগ্রাম করছি। বুঝুন আমি কি বলছি, দিদি দেখাচ্ছেন আমি সংগ্রাম করছি কারণ এসআইআর এর মাধ্যমে গণহত্যা করা হয়েছে, গণতন্ত্রের হত্যা করা হয়েছে। ভাই, এসআইআরে যখন 58 লক্ষ নাম বাদ যায়, সেখান থেকে আপনি 10টা মানুষকে জীবিত দেখাতে পেরেছেন? পারেননি তো। বাকি যেগুলি বিবেচনাধীন রয়েছে, তো সুপ্রিম কোর্টে মামলা করে জুডিশিয়াল অফিসারকে কে এনেছে? মমতা ব্যানার্জি এনেছেন। তারপর ধর্ণা মঞ্চ সাজিয়ে বলছেন যে আমি এসআইআর গণহত্যার মানে একদম প্রতিবাদ করছি। ভাই, ইয়ার কি হচ্ছে, মানে কি করছেন আমি বুঝতে পারছি না। এটা কি কদিন চলবে এই নাটক? ইলেকশন আসার আগেই মনে হচ্ছে এটাই যেন অমৃত মঞ্চ তৈরি করলে ইলেকশনে জিতে যাব, সে হয় না যেটা আমার লাকি, ওই লাকি ব্যাপার একটা চলছে। আর একজন হচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, যার জীবন এমন সংগ্রামের, যে সংগ্রাম থেকে নিজেকে ওভারকাম করার জন্য মেডিটেশন করতেন। তিনি ডিপ্রেশনে চলে গেছিলেন রাষ্ট্রপতি, সেই রাষ্ট্রপতিকে আপনি অপমান করলেন, তার সাথে পলিটিক্স করতে চাইলেন। টিকবে তো এত? এটা আমি মানতে পারছি না এখনো। আজকে শিলিগুড়িতে আয়োজিত হয়েছে একটি আন্তর্জাতিক সাঁওতাল কনফারেন্স, যেটি বাগডোগরার এয়ারপোর্ট অথরিটির মাঠে এটি আয়োজিত হয়। যখন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নামলেন, দেখলেন অধিকাংশ চেয়ার ফাঁকা। তিনি বললেন, দেখে মনে হচ্ছে এটা ইন্টারন্যাশনাল কনফারেন্স চলছে সাঁওতাল সম্প্রদায়। আদিবাসীরা কোথায়? সাঁওতালরা কোথায়? তাদেরকে কি কেউ আটকাচ্ছে? আমার মনে হচ্ছে তাদেরকে কেউ আটকেছে, তাদেরকে এই মঞ্চ পর্যন্ত কেউ আসতে দেয়নি। কারণ তিনি রাষ্ট্রপতি, ওনার কাছেও কিছু ইনপুট থাকে। উনি সঙ্গে সঙ্গে সারপ্রাইজ ভিজিটে আগে যেখানে প্রোগ্রামটি করার কথা ছিল ফাঁসি দেওয়াতে, সেখানে পৌঁছে যান এবং সেখানে পৌঁছে বললেন যে আমাকে যে ইনফরমেশন দেওয়া হলো যে প্রবলেম হতে পারে, জায়গা কম, মানুষ ঠিকঠাক হবে না, এখানে তো 5 লক্ষ মানুষের আয়োজন করার মতো অবস্থা রয়েছে, ব্যবস্থাপনা রয়েছে। তো প্রশাসনের ইচ্ছেটা কি, প্রশাসন কি চায়, সেটাই আমার মনের মধ্যে একটি সন্দেহ তৈরি করছে। তারপরে নিজেই বলছেন যে আমি কিন্তু মমতা ব্যানার্জিকে বোনের মতো দেখি, আমি কিন্তু এই বাংলারই মেয়ে। আমি অবাক হয়ে গেলাম যে এটা রীতিমতো তৃণমূল কংগ্রেসের মাইন্ডে, যেটা 24 ঘন্টা পলিটিক্স চলে, যে একটি ইন্টারন্যাশনাল কনফারেন্স রয়েছে, ভণ্ডুল হয়ে যাক, কেন সাঁওতাল আদিবাসী ভোট এক জায়গায় করার আছে, পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে রাষ্ট্রপতিকে অপমান করে দেওয়া হলো। কারণ ভাবছিলেন হয়তো মমতা ব্যানার্জি এসেছেন আদিবাসী ভোট একত্রিত করতে,
কারণ সারাক্ষণ তো পলিটিক্সে চলে, কাজ করার তো টাইম নেই। সামান্য চিংড়িঘাটের মেট্রো স্টেশনে কাজ করে উঠতে পারছে না, ওনার মাথায় কাজ কি করে চলতে পারে সে তো আপনারাও জানেন। তো অপমান করলেন রাষ্ট্রপতিকে, সেই রাষ্ট্রপতির সহানুভূতির সাথে কিছু না বলে বললেন ঠিক আছে ভাই আপনিও ভালো থাকুন আমিও ভালো থাকি বলে তিনি চলে গেলেন। অথচ আসল সংগ্রাম কাকে বলে সেটি কিন্তু দ্রৌপদী মুর্মুর কাছ থেকে শেখা উচিত, ওনার জীবন থেকে, ওনার জীবনী থেকে জানা উচিত আমাদের। আমি অবাক হয়ে গেছিলাম পড়তে পড়তে যে এমন এক অদ্ভুত এক ক্যারেক্টার এই দ্রৌপদী মুর্মু। এত সাহস, এত কনফিডেন্স কোথায় থেকে আসে? বলে না মানুষ বিপদ যত বাড়ে তত আপনার মনোবল ভাঙবে, যত মনোবল ভাঙবে ততই আপনি ধীরে ধীরে নিজেকে শেষ করে দিতে চাইবেন। অথচ এই দ্রৌপদী মুর্মু শেখালেন যে যতই খারাপ সময় আসুক না কেন নিজেকে আরো বেশি শক্ত এবং অত্যন্ত কঠোর পাথরের মতো করে তুলতে হবে। এবং আজ যে জায়গায় তিনি রয়েছেন, নিজের দুটি ইয়াং ছেলেকে হারিয়েছেন, একজন 25 বছর বয়সী, একজন 28 বছর বয়সী। 5 বছরের মধ্যে সাডেন একজন রহস্যজনক মৃত্যু, এক ছেলে 25 বছর বয়সে, আর দ্বিতীয় ছেলে 28 বছর বয়সে রোড অ্যাক্সিডেন্ট, আর তৃতীয়বারে ওনার নিজের স্বামীকে হারিয়েছেন। শুধু তাই নয়, ওনার প্রথম জন্মই তো সংগ্রামের ছিল, কারণ আদিবাসী সমাজে জন্মগ্রহণ করা, সেখান থেকে এডুকেশন কমপ্লিট করা, তারপর নিজের শিক্ষকতা করা, তিনি শিক্ষক ছিলেন, ক্লার্কও ছিলেন। 2016 সালে রাজ্যপাল যখন হয়েছিলেন তখন বিজেপি গভর্নমেন্ট ছিল, অ্যাসেম্বলিতে বিল পাস করেছিলেন বিজেপি গভর্নমেন্ট, আদিবাসীদের জন্য সংশোধনী বিল এনেছিলেন, এবং সেটিকে যেহেতু দ্রৌপদী মুর্মু রয়েছেন ভেবেছেন বিজেপির সাপোর্টেই তো রাজ্যপাল, ওনাকে পাঠিয়েছিলেন বিল যে সাইন করতে হবে। রাজ্যপাল বিলটি ফিরিয়ে দিয়েছিলেন এবং বলেছিলেন যে আপনার আরেকবার বিবেচনা করা উচিত বিজেপি গভর্নমেন্টকে। এখান থেকে বুঝিয়েছিলেন যে ওনার কাছে রাজধর্ম কতটা ইম্পর্টেন্ট। ভাই সংগ্রাম এটাকে বলে। ফুল ডিপ্রেশনে চলে যাবার পর কিভাবে মেডিটেশনের মাধ্যমে নিজেকে ফিরে এনে আজকে রাষ্ট্রপতি পদে বসে এত অপমানিত যেখানে বেঙ্গল থেকে করা হলো, তারপরেও তিনি বলছেন আমি তো মন ভাবি মমতা ব্যানার্জিকে। আর আজ মমতা ব্যানার্জি ধর্ণা মঞ্চ থেকে বলছেন সুখবর সুখবর, আর তখন ডিএ যারা পাবে, যারা সরকারি কর্মী, তাদেরকে বাস আরেক দিকে দিচ্ছিলেন। এদিকে ধর্ণা মঞ্চ থেকে সুখবর দিচ্ছেন 1,500 টাকার, আর ওইদিকে ডিএ নিয়ে বাস দিচ্ছিলেন। আমি জানাবো আপনাদেরকে, কিন্তু 1 মিনিট সময় চেয়ে নিই, পরিচয় করাই। প্রত্যেক মানুষেরই একটা মর্নিং রিচুয়ালস থাকে। আমার দিন শুরু হয় ট্রেডিং দিয়ে, যেখানে জাস্ট 15 মিনিট লাগে আমি চার্ট চেক করি আর সিম্পল স্ট্র্যাটেজিস ফলো করি। এটা আমার রিয়েল অ্যাকাউন্ট ব্যালেন্স। আমি এখানে প্রেডিক্ট করছি গ্রাফ ওপরে যাবে না নিচে নামবে। একটু ওয়েট, অ্যান্ড আই জাস্ট আর্নড। পকেট ব্রোকার নামের মতোই পকেট সাইজ প্ল্যাটফর্ম, যেটি সবসময় আমার সাথে থাকে। এর জন্য ডেস্কটপ বা ল্যাপটপ লাগবে এমন কোনো রেস্ট্রিকশন নেই, ফোন থাকলেই আপনি এটি ওপেন করতে পারবেন। ভালো ইন্টারনেট কানেকশন চাই তাহলেই ট্রেড এনি টাইম এনিওয়্যার। গুগল প্লে স্টোরেও এটি অ্যাভেলেবল রয়েছে, আর ডেস্কটপেও এটি পেয়ে যাবেন। এখানে পাবেন বিল্ট ইন টিপস, 24/7 কাস্টমার সার্ভিস, বিগিনার্সদের জন্য টিউটোরিয়াল, আর উইথড্রল করাও অত্যন্ত ইজি, 0% উইথড্রল ফিজ লাগে। সুতরাং দেরি না করে লিঙ্ক আমি কমেন্টের ডেসক্রিপশন বক্সে পিন করে দিয়েছি। আমার দেওয়া প্রোমো কোড SGNQ ব্যবহার করলে ফার্স্ট ডিপোজিটে 100% বোনাস পেয়ে যাবেন। অল্প দিয়ে স্টার্ট করবেন, ট্রেড করবেন, নিজের দায়িত্ব করবেন। চলুন ভিডিওতে ফেরা যাক। যেমনটা আপনাদেরকে বলছিলাম যে একদিকে ধর্ণা মঞ্চ থেকে মমতা ব্যানার্জি বলছেন সুখবর, 1,500 টাকা করে নাকি অ্যাকাউন্টে ঢুকবে, বলছেন 40% বেকারত্ব শেষ করে ফেলেছে, আর এদিকে বেকার ভাতাতে অ্যাপ্লাই হয়েছে 84 লক্ষ। ভাবুন নিজের কথায় কত কন্ট্রাডিক্টরি অবস্থা রয়েছে। আর অন্যদিকে সরকারি কর্মীদেরকে বাস দেওয়ার জন্য রেডি হচ্ছিলেন, এবং এদিকে সুপ্রিম কোর্টে আবেদন করে দিয়েছেন যে এবার ডিএ দেওয়াটা আমার পক্ষে এখন সম্ভব নয়, আমার এখন অতিরিক্ত সময় চাই। এবার মমতা ব্যানার্জির অতিরিক্ত সময় কতটা সময় চায় সেটা আবার মমতা ব্যানার্জি এবং ওনার সরকারই জানেন। আপাতত আমি আমার চোখে দেখতে পাচ্ছি যে দিদি আবার টাকা পয়সা নিয়ে আবার রেডি হচ্ছেন ডিএ দেব না এই উদ্দেশ্যে সুপ্রিম কোর্টে কপিল সিব্বল এবং আরো যে সমস্ত আইনজীবী রয়েছেন তাদেরকে টাকা দেওয়ার জন্য বলছেন যে আমার পক্ষে এখন ডিএ দেওয়াটা একদমই সম্ভব নয়। এ তো প্রথম কিস্তি 25% ডিএ, যার এরিয়ার সহ দেওয়া আমার পক্ষে এই মুহূর্তে একদম সম্ভব হচ্ছে না। দিদিও বোঝেন যে ভাতা দেওয়াটা বেশি দরকার, কারণ এরা বাঙালি, এরা একদম কুড়ে, এরা নাকে তেল দিয়ে ভাত খেয়ে ঘুমায়, তো এদেরকে মাসে মাসে যদি 500, 1000, 1,500 দিই এরা এতেই খুশি। তো কাহেকা আমার এত হেডেক নেওয়ার আছে ডি এর জন্য, যাই সুপ্রিম কোর্টে, আবার তো ভাই এমনিতেই ডেটের পর ডেট পরে, টাইম তো এমনি পেয়ে যাবো। বলবো যে মামলা এখন
মামলা এখন সুপ্রিম কোর্টে চলছে, তাই বেশি কথা বলা যাবে না। কিন্তু আবেদন করে ফেলেছেন যে 2008 থেকে 2019-এর মধ্যে 3,17,954 জন যে সমস্ত সরকারি কর্মী ডিএর দাবি করেছেন তাদের এই মুহূর্তে আমার টাকা দেওয়া একদম সম্ভব নয়। তাছাড়াও বেশ কিছু জটিলতা রয়েছে, কারণ অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য আমার কাছে পূর্ণাঙ্গ নথি নেই। দিদি আমার নথিপতি খুব একটা রাখেন না, ওই নথি নিয়েও অনেক গল্প আছে, তো দিদির কাছে নথি নেই। বলেছেন ক্যাগ দপ্তরে সংরক্ষিত রয়েছে, তো সেখান থেকে আনতে গেলে সময় লাগবে না ভাই, এত সহজে তো আমি বললাম আর চলে এলো তা তো না, আনতে গেলে সিএজি থেকে আনতে গেলে টাইম লাগবে। আর তাছাড়া ডিএ যে নির্ধারিত হয় AICPI এর মাধ্যমে, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের অনুযায়ী যে ডিএ নির্ধারিত হয়, তো সেই অনুযায়ী 2016 পর্যন্ত নাকি প্রসেসটি ডিজিটাল হয়নি, ডিজিটাল পদ্ধতিতে ছিল না, তারপর ডিজিটাল হয়েছে। তো সুতরাং আগের তো ডিএ তো এবার লাগু হচ্ছে 2008 থেকে, বুঝতেই পারছেন। তো সেক্ষেত্রে আগের জন্য আমাকে তো সার্ভিস বুক পরীক্ষা করতে হবে, তো সেটাও অতিরিক্ত সময় লাগবে, আমাকে তো সময় দিতে হবে ডিএ দেওয়ার জন্য। তো সময় না পেলে আমি কিন্তু ভাই টাকা দিতে পারবো না। বেকার ভাতা দিতে পারছেন, ডিএর টাকা দিতে পারবেন না। দেখি না, ভালোই লাগছে বেশ আমার দেখতে যে রাজ্য সরকারও ধর্ণা মঞ্চ করে বসে রয়েছেন, বলছেন আন্দোলন আন্দোলন। এবার ডিএর দাবিতে যে সমস্ত সরকারি কর্মীরা ছিলেন তারাও এবার মঞ্চ করে বলছেন এবার আমরাও আন্দোলন করব, মানে সরকারও আন্দোলন করছে, সরকারি কর্মীও আন্দোলন করছে। আর এইদিকে আমি যেটা দেখছি বেকার ভাতারা বেকার ভাতায় অ্যাপ্লাই করছেন, আর দিদি এর মধ্যেই পলিটিক্স খুঁজছেন, বলছেন সেন্টিমেন্টকে কাজে লাগাতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বিভিন্ন নাম নিয়ে দেখলেন না, কোনো সেন্টিমেন্ট কাজে লাগছে না, বাঙালি হিলছে না, তাই এবার বলছেন বঙ্গভঙ্গ। কি না, তো অমিত শাহ এবার বঙ্গকে নাকি ভঙ্গ করতে চায়, অর্থাৎ এই ইমোশনকে কাজে লাগিয়ে যদি ইলেকশনটা বেরিয়ে যায়, দিদি এটাও টিকবে না, এটাও টেকার নেই। দেখুন যেটা ফ্যাক্ট সেটা আমরা বিশ্বাস করি, বর্ডার এরিয়াতে যে বাইরে থেকে কিছু ফান্ডিং রয়েছে এবং অনুপ্রবেশকারীর প্রবলেম রয়েছে, তা তো আমি কালও গ্রাউন্ড রিপোর্টিং করতে গিয়ে বুঝতে পেরেছি, তো সে বিষয়ে সন্দেহ নেই। বর্ডার এরিয়া বলতে মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, এই সমস্ত এরিয়াতে প্রবলেম আছে, কিন্তু বিজেপির দিক থেকে অফিসিয়ালি কোথাও এটা বলা হয়নি, বা স্বরাষ্ট্রমন্ত্রী নিজে ক্ল্যারিফিকেশন করতে সামনে চলে এসছেন যে ওরে বাপরে এনার সঙ্গে পলিটিক্স করা এত ডিফিকাল্ট, এবার তো বঙ্গভঙ্গ নিয়ে চলে এলো, অথচ আমি কিন্তু অফিসিয়ালি কিছু জানাইনি, স্বরাষ্ট্রমন্ত্রীর দিক থেকে কিছু জানানোই হয়নি যে আমরা বঙ্গভঙ্গ করতে চাই নাকি কি করতে চাই। একটি মানে যেহেতু খবর উঠেছিল যে বর্ডার এরিয়াগুলিতে নিয়ে এবং সীমাঞ্চলের বিহারের বেশ কিছু জেলাকে নিয়ে কিছু প্ল্যানিং চলছে, তার মানে বঙ্গভঙ্গ হয়ে যাওয়ার কোনো অ্যানাউন্সমেন্ট হয়নি, স্বরাষ্ট্রমন্ত্রীর দিক থেকে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এটা আমি কি বলবো, স্বরাষ্ট্রমন্ত্রী চিৎকার করে বলছেন যে ভাই এবার ফলস ন্যারেটিভ প্রেজেন্ট করা হচ্ছে, এখান থেকে বাঁচাও, কারণ বাঙালি ইমোশনকে কাজে লাগিয়ে ইলেকশনে জেতার ফন্দি আঁটছেন মমতা ব্যানার্জি। আমার এটা কর্তব্য আপনাদের সামনে তুলে ধরা সঠিক ইনফরমেশন, যে এখনো সরকারিভাবে এমন কোনো অ্যানাউন্সমেন্ট হয়নি যে মালদাকে বা মুর্শিদাবাদকে বা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরকে ইউটি করে দেওয়া হবে। কিন্তু এটা তো ফ্যাক্ট যে এই সমস্ত এরিয়া সেন্সিটিভ এরিয়া, এখানে যখন জমায়েত হয়, এই যে এনআইএ ইনভেস্টিগেশন চলছে, তো জমায়েত হয়, সেখানে ফান্ডিং রয়েছে, বাংলাদেশের প্রভাব রয়েছে, বর্ডার এরিয়া সেন্সিটিভ রয়েছে, কিন্তু তার মানে এই নয় যে সঙ্গে সঙ্গে মনে হলো ইলেকশনের আগে বা ইলেকশনের পরে বঙ্গকে ভঙ্গ করে দেওয়া হবে, এবং মানে যেভাবে ন্যারেটিভ মমতা ব্যানার্জি তৈরি করার চেষ্টা করছে এটা সম্পূর্ণরূপে ফলস। আমি শুধু আপনাদেরকে এটাই বলবো যে মিথ্যা রটানো খবরে যাবেন না, সঠিক এবং ফ্যাক্ট ইনফরমেশনে বিশ্বাস করবেন, কারণ আপনারা প্রত্যেকের হাতেই মোবাইল রয়েছে, অ্যান্ড্রয়েড সেট রয়েছে, সার্চ করবেন, সঠিক ইনফরমেশন নেবেন। মমতা ব্যানার্জির কথায় তো কতই বিশ্বাস করবেন না, কারণ উনি শুধুমাত্র ফলস ন্যারেটিভ সেট করতে ব্যস্ত রয়েছেন। বাকি এই পুরো বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি এখানে এন্ড করবো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয়া চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ একটাই, যা হবে স্পষ্ট হবে।